আপনারা জেনে গেছেন যে 24শে জুলাই রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন, অর্থাৎ এই রাজ্যের 3টি আসনে উপনির্বাচন। তৃণমূলের সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইকের পদত্যাগের পর সংসদের এই 3টি আসন এখন খালি। আর সম্ভবত এই 3টি আসনকে কেন্দ্র করেই তৈরি হতে পারে মমতা বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক নজিরবিহীন দাবার চাল। আজকের ভিডিওতে আমি এমন 3টি প্রশ্নের উত্তর খুঁজব যেটা বাংলার রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম প্রশ্ন, বিধানসভার 208টি আসন নিয়ে বিজেপিকে অনায়াসে 3টি আসনই পকেটে পুড়ছে। দ্বিতীয় প্রশ্ন, নির্বাচন কমিশনের দল আর প্রতীকের লড়াইয়ের মাঝে কোনো প্রতীক না থাকা সত্ত্বেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 65 জন বিধায়কের গোষ্ঠীকে কি গোপনে অক্সিজেন দিতে পারে বিজেপি? আর সবচেয়ে বড় প্রশ্ন, মমতা কেন এই নির্বাচনে নিজের কোনো প্রার্থী দিচ্ছেন না? কেননা তিনি জেনে গেছেন যে দিয়েও কোনো লাভ নেই। এটা কি মমতার রাজনৈতিক আত্মসমর্পণ, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে নির্বাচন কমিশনকে চমকে দেওয়ার মতো কোনো আইনি চাল? প্রার্থী না দিয়েও মমতার কাছে কেন এই উপনির্বাচন একটা জীবন মরণ খেলা রাজনৈতিক? আপনার কি মনে হয় নির্বাচন কমিশনে প্রতীক পাওয়ার আগেই রাজ্যসভা ভোটে প্রার্থী দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি নিজেদের আসল তৃণমূল হিসাবে প্রমাণ করতে চেষ্টা করবেন প্রার্থী দিয়ে, নাকি বিজেপি 208টি আসন নিয়ে একাই বাজিমাত করবে? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। সাধারণত রাজ্যসভা ভোটে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারে ভোট হয়, কিন্তু এটা উপনির্বাচন, তাই এবার 3টি আসনেই আলাদা আলাদা ব্যালটে উপনির্বাচন হবে। এর মানে হলো প্রতিটি আসন এককভাবে জিততে গেলে যে কোনো দলের ন্যূনতম 50% যুক্ত একজন বিধায়কের সমর্থন লাগবে, আর এখানে ম্যাজিক ফিগার প্রায় 148। এবার একটু বিধানসভার দিকে তাকান। বিজেপির হাতে আছে 208 জন বিধায়ক, ঋতব্রত গোষ্ঠীর হাতে ধরে নিন 65-70 জন বিধায়ক, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধরে নিন 10 থেকে 15 জন বিধায়ক। কেননা সঠিক বিধায়ক ঠিক কতজন আছে সে ফিগারটা কিন্তু বোঝা যাচ্ছে না। কে কবে কখন ঋতব্রত দলে চলে যাচ্ছে সেটাও এখন আজকাল বোঝা যাচ্ছে না। কিন্তু সংখ্যার খেলাটা কি বলছে? বিজেপির 208টি আসন, বিজেপি চাইলে একাই 3টি আসন হাসতে হাসতে তুলে নিয়ে যাবে। কেননা 148-এর ম্যাজিক ফিগার বার করার মতো ক্ষমতা এই মুহূর্তে বাংলায় একমাত্র বিজেপিরই আছে। তাই ঋতব্রতর দলের ভোট তাদের কোনোভাবেই প্রয়োজন হবে না। কিন্তু রাজনীতিতে অনেক সময় 2 আর 2 4 হয় না। আর এখানেই আসছে দ্বিতীয় প্রশ্নটা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি কোনোভাবে অক্সিজেন পেতে পারে বিজেপির কাছ থেকে? আমরা সবাই জানি নির্বাচন কমিশনে এখন জোড়াফুল প্রতীক, আর আসল দল কার তা নিয়ে ঋতব্রত গোষ্ঠী বনাম মমতা গোষ্ঠীর তীব্র চর্চা চলছে। আইনি শিলমোহর বা কোনো আনুষ্ঠানিক প্রতীক এখনও ঋতব্রতদের হাতে নেই। তাহলেই প্রতীকহীন অবস্থায় ঋতব্রত কি প্রার্থী দিতে পারেন? আর যদি দিতে পারেন, কেন দিতে পারেন? নির্দল হিসাবে কাউকে দাঁড় করাবেন? আর বিজেপি কি ঋতব্রতদের সাহায্য করতে পারে কোনোভাবে? এখানেই লুকিয়ে আছে একটা স্ট্র্যাটেজি। বিজেপি খুব ভালো করেই জানে যে ঋতব্রতকে কোনো আসন উপহার দেওয়ার প্রয়োজন তাদের নেই, আর তাদের কাছ থেকে নেওয়ারও কিছু নেই। কেননা বিজেপির হাতে 208টি আসন রয়েছে, 208টি ভোট রয়েছে। কিন্তু বিজেপি যদি ঋতব্রতদের প্রার্থী দেওয়াকে নৈতিক সমর্থন জানায়, তবে সেটা হতে পারে বিজেপির কাছে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত পার্টনারশিপ বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। আবার দেখুন, ঋতব্রতের 65 জন বিধায়ক যখন বিধানসভা ভোট দেবেন, তখন নির্বাচন কমিশন বা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কাছে আইনি বার্তাটা তারা দিতে পারবে যে সাংগঠনিক ও বিধায়ক সংখ্যার দিক থেকে ঋতব্রতের গোষ্ঠী আসলে বাংলার শক্তিশালী পক্ষ। অর্থাৎ ঋতব্রতকে রাজনৈতিক বৈধতা পাইয়ে দিতে বিজেপি কি ব্যাকস্টেজ ম্যানেজমেন্ট করতে পারে? এই প্রশ্নটা উঠছে রাজনৈতিক মহলে। আর এবারে আসছি আর একটা টুইস্টে। রাজনৈতিক মহলে জোর জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই 3টি আসনে কোনো প্রার্থীই দাঁড় করাবেন না। কিন্তু কেন? তিনি কি লড়াইয়ের আগেই ময়দান ছেড়ে দিচ্ছেন, নাকি এবারে তার হাতে প্রায় কোনো বিধায়কই নেই সেজন্যই? চরম বাস্তববাদী রাজনৈতিক বাধ্যবাধকতা। মাত্র 10-15 জন বিধায়ক নিয়ে মমতা যদি প্রার্থী দেন, তবে ভোটে তার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়া নিশ্চিত। দল ভাঙার পর জাতীয় স্তরে নিজের প্রার্থীর এই শোচনীয় পরাজয় মমতা কোনোভাবেই দেখতে চান না। প্রার্থী না দেওয়াটা আসলে এক ধরনের কৌশলগত পিছুহটা, যেটাকে বলে স্ট্র্যাটেজিক রিট্রিট। কিন্তু মনে রাখবেন, নিজে ময়দানে না থাকলেও এই উপনির্বাচন মমতার রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি কথা? প্রথমত, আইনি লড়াইয়ের হাতিয়ার। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা লড়াই করছেন এই যুক্তিতে যে সাংগঠনিকভাবে মমতাই আসল দলের নেত্রী। এই ভোটে ঋতব্রত যদি প্রতীক ছাড়া প্রার্থী দিয়েও বিজেপির দয়ায় ভোট পায়, তবে মমতা আইনি দরবারে প্রমাণ করতে পারবেন যে এটা কোনো আদর্শগত বিভাজন নয়, এটা আসলে বিজেপির তৈরি করা একটা স্পন্সর্ড বিদ্রোহ। বুঝতে পারছেন খেলাটা? ঋতব্রত কি সেটা আগে বুঝেই রাজ্যসভায় কোনো প্রার্থী দেবেন না, নাকি দেবেন? এই প্রশ্নটাও জাগছে। আর একটা হচ্ছে মনোবল টিকিয়ে রাখার লড়াই। তৃণমূলের যে কর্মীরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাদের মনোবল ধরে রাখতে গেলে এই ভোটে ঋতব্রত বনাম বিজেপির গোপন আঁতাতকে কর্মীদের সামনে এক্সপোজ করা মমতার জন্য অত্যন্ত জরুরি, যদি এই ধরনের কোনো গোপন আঁতাত থেকে থাকে। হয়তো মমতা এটা ভেবে নিয়েছেন এবং সেই কারণেই হয়তো দেখাতে চান ঋতব্রতর কোনো নিজস্ব অস্তিত্ব নেই, সে আসলে বিজেপির দাবার ঘুঁটি। তাহলে পুরো চিত্রটা কি দাঁড়ালো? 24শে জুলাইয়ের এই 3টি রাজ্যসভা আসন হয়তো খাতা কলমে বিজেপির পকেটে যাচ্ছে, কিন্তু এর অন্তরালে লুকিয়ে থাকা খেলাটি, যদি কোনো লুকিয়ে থাকা খেলা থাকে, সেটা কিন্তু পরবর্তী নতুন বাংলার ক্ষমতার ভরকেন্দ্র নির্ধারণের খেলা হয়ে দাঁড়াবে। একদিকে মোদী সাহেব নিখুঁত খুঁটি সাজানো, অন্যদিকে প্রতীক পাওয়ার জন্য ঋতব্রতর মরিয়া চেষ্টা, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বর সম্মান বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 ইঞ্চি জমি না ছাড়ার লড়াইয়ে দাঁড়িয়ে যাবে এটা। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী না দেন, সেটা কি তার সঠিক সিদ্ধান্ত, নাকি প্রতীক ছাড়াই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভোটে নিজের শক্তি দেখিয়ে নির্বাচন কমিশনকে বড় বার্তা দিতে পারবেন, কিংবা ঋতব্রত হয়তো রাজ্যসভার ভোটে কোনো প্রার্থী দেবেন না? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের সঙ্গে, সত্যের পক্ষে।